আজকের স্মার্টফোন যুগে আমরা যখন আইফোন, স্যামসাং অথবা গুগল পিক্সেল ব্যবহার করি তখন আমাদের কাছে নোকিয়া এক অদ্ভুত স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। এক সময় যা ছিল বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ব্র্যান্ড নোকিয়া, আজ তা কোথায়? কীভাবে এটি একসময় মোবাইল ফোনের জগতে রাজত্ব করেছিল এবং কেন একসময় নোকিয়া হারিয়ে গেল? আজকের এই ভিডিওতে আমরা জানব নোকিয়ার উত্থান, পতন এবং আজকের প্রযুক্তির সাথে এর সম্পর্ক। 1960 সালে ফিনল্যান্ডের হেলসিনকি শহরে নোকিয়া প্রতিষ্ঠিত হয়েছিল, তবে তখন এটি ছিল পেপার মিল কোম্পানি। নোকিয়া তখন পেপার তৈরি করত। এরপর 1980 সালের দিকে তারা টেলিকমিউনিকেশন ব্যবসায় প্রবেশ করে। 1982 সালে নোকিয়া প্রথম সেলুলার ফোন তৈরি করে এবং এই ফোন বাজারে বিপ্লব সৃষ্টি করে। এটি ছিল বিশ্বের প্রথম ডিজিটাল মোবাইল ফোন, যার নাম ছিল NMT, নর্দিক মোবাইল টেলিফোন। 1990-এর দশক ছিল নোকিয়ার জন্য একটি নতুন যুগ। নোকিয়া 1011 ছিল প্রথম মোবাইল ফোন যা GSM প্রযুক্তি সমর্থন করেছিল, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এটি ছিল বিশ্বের প্রথম GSM ফোন এবং এটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করে। নোকিয়া তখন মোবাইল ফোনের বাজারের শীর্ষে সেরা। 2000 সালের দিকে নোকিয়া ছিল বিশ্বের সবচেয়ে বড় মোবাইল ফোন নির্মাতা। তাদের জনপ্রিয় মডেলগুলো ছিল নোকিয়া 3310, নোকিয়া 6100, নোকিয়া 6200। এই ফোনগুলো তখন ছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ডিভাইস। কেবল শুধুমাত্র ফোন নয়, নোকিয়া ছিল সেই সময়ের প্রতীক যা প্রতিটি মানুষের হাতে দেখতে পাওয়া যেত। তবে নোকিয়া 3310 ছিল এক বিশেষ ফোন যা বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছিল। ব্যাটারি ব্যাকআপ, মজবুত কাঠামো এবং একেবারে সাধারণ ব্যবহার। এই ফোনের গুণাবলী ছিল একেবারে নতুন যুগের সূচনা। এমনকি এর সাথে জনপ্রিয় ছিল স্ন্যাক গেম, যেটি আজও স্মৃতিতে অমর হয়ে আছে। নোকিয়া শুধু পারফরমেন্স আর সামাজিক পরিচিতি নিয়েই ভাবেনি, তারা নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করছিল। নোকিয়া 5800-র মতো টাচ স্ক্রিন ফোন বাজারে আনে, যা স্মার্টফোনের দুনিয়ায় নতুন এক ধারা তৈরি করেছিল। এর সঙ্গে আসে মিউজিক, গেমস আর ওয়েব ব্রাউজিং। 2007 সালে স্টিভ জবস আইফোনের প্রথম সংস্করণ বাজারে নিয়ে আসেন। স্পর্শনীয় স্ক্রিন এবং অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম দিয়ে মোবাইল ফোনের ধারাকে বদলে দেয়। এই পরিবর্তনের পর নোকিয়া তাদের স্মার্টফোন স্ট্র্যাটেজি নিয়ে কিছুটা দিশেহারা হয়ে পড়ে। নোকিয়া তাদের প্রথম টাচ স্ক্রিন ফোন বাজারে আনার পর তারা অ্যান্ড্রয়েড এবং iOS এর সাথে প্রতিযোগিতা করতে পারেনি। তখন তারা তাদের স্মার্টফোন অপারেটিং সিস্টেম হিসেবে সিম্বিয়ান ব্যবহার করেছিল, কিন্তু আইফোন এবং অ্যান্ড্রয়েডের বিপরীতে এটি ছিল পুরনো এবং অপ্রচলিত। 2011 সালে নোকিয়া ঘোষণা করে যে তারা তাদের স্মার্টফোন সিস্টেমের পরিবর্তন আনতে যাচ্ছে এবং মাইক্রোসফট উইন্ডোজের সাথে হাত মিলিয়ে একটি নতুন যুগ শুরু করবে। কিন্তু দুর্ভাগ্যবশত মাইক্রোসফটের সাথে তাদের পার্টনারশিপ সফল হয়নি। এর ফলে নোকিয়া শুধু হারাতে থাকে এবং 2014 সালে নোকিয়া তাদের মোবাইল ফোন ব্যবসা মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয়। 2016 সালে SMD গ্লোবাল নামক একটি কোম্পানি নোকিয়াকে অংশীদারিত্ব নিয়ে আবারও বাজারে ফিরে আসে। তারা নোকিয়া 6 এবং নোকিয়া 7 প্লাসের মতো অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে নিয়ে আসে, যা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এরপর নোকিয়া 8 এবং নোকিয়া 9-এর মতো ফোন বাজারে আনে, যা ক্যামেরা প্রযুক্তি এবং বিশ্বস্ত হার্ডওয়্যারের জন্য প্রশংসিত হয়। তবে নোকিয়া এই মডেলগুলো বিশ্বব্যাপী স্মার্টফোন কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতায় এখনও পিছিয়ে রয়েছে। তবে নোকিয়া এখনও ফিনল্যান্ডের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি হিসেবে হাই এন্ড প্রযুক্তি এবং নেটওয়ার্ক সলিউশনে কাজ করছে। তারা নতুন 5G প্রযুক্তি এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিনোদন এবং প্রযুক্তি জগৎকে আরও সমৃদ্ধ করেছে। আজকের দিনেও নোকিয়া তাদের সাফল্য স্মৃতি নিয়ে বিশ্বের প্রযুক্তি কোম্পানি হিসেবে পরবর্তী বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের ইতিহাস, উত্থান এবং পতন আমাদের শেখায় যে প্রযুক্তি নিরন্তর উদ্ভাবনের মাধ্যমে বিজয়ী হওয়া সম্ভব। Nokia, connecting people. এমনই আরও রহস্যময় ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ইনফোকাসের সাথে থাকুন।